সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় রাজনীতির দফা রফা। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন। শুরুতেই পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি, আপা স্বাগত জানাই। আছেন মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক, স্বাগত জানাই এই আয়োজনে। রাজনীতির দফা রফা অনেকগুলো ইস্যু আসলে সামনে আছে, একেবারে যুগপৎ আন্দোলন থেকে শুরু করে আপনারা শুনছিলেন যে 5টি দাবি নিয়ে 5টি দল রাজপথে নামার আসলে কথা বলছেন। তারা নির্বাচনের সামনেই নানা ধরনের প্রতিশ্রুতি আসলে যাচ্ছেন, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। মনিয়াপা, জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে নির্বাচন আয়োজনের আহ্বান জানাচ্ছে এনসিপি। জুলাই সনদের যে আইনি ভিত্তি, সনদের আইনি ভিত্তি, সেটি দিতে আসলে নির্বাচনের আগে সমস্যাটা কোথায়? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, আইনি সুবিধা দিতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু কে পারবে এটা দিতে, এটাও তো একটা কথা। এটা তো সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে নির্বাচিত সরকার, তারা এই আইনি কার্যকলাপগুলো সম্পন্ন করবে। এখানে তো একজন অনির্বাচিত সরকার, যেটাই বলেন আপনি, নির্বাহী প্রধান হয়েও সে এই কাজটা করতে পারেন না। অন্যান্য দল সেটা বলার কতটা সাংবিধানিক অধিকার আছে, এটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ওই জন্য আমরা মনে করি যে জুলাই সনদ বলুক, যেটাই বলুন না কেন, এটা সংবিধানের সঙ্গে সংযুক্ত করার জন্য সংবিধানের ভাষ্যমতে সংসদ দরকার। সেই সংসদ হওয়ার পরে, সামনেই তো নির্বাচন, সেটা ফেব্রুয়ারির পরে গেলে এমন তো কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ তারা যাদেরকে ভয় পান তাদের তো দলকে ইতিমধ্যে নিষিদ্ধ বলেন বা স্থগিত বলেন করেছে, তাহলে তাদের এত কিসের ভয়? এটা কি শুধু ভয় আপা, নাকি বিশ্বাস অবিশ্বাসের জায়গাটুকু এমন পর্যায়ে গিয়ে আসলে দাঁড়িয়েছে যেখানে এখানে বিশ্বাস অবিশ্বাস করারও কিছু নাই? কারণ এটা কেউ এইভাবে সাংবিধানিকভাবে এটা দিতে পারে না। তো দিতে না পারার জন্য ইলেকশনের দরকার। আর বিশ্বাসের যদি কথা বলে, তাহলে এটার জন্য গণপরিষদ নির্বাচন হতে হয় যে সবার। তো এই মুহূর্তে এনসিপি তো সেটিও চাচ্ছে, সেটি চাইলেই যে এই মুহূর্তে এটা সম্ভব, এটার এরকম কোনো পরিবেশ হয় নাই যে এটা দেওয়া যাবে, এরকম আমার মনে হয় না, বিএনপি এটা মনে করে না। মাহবুব কামাল ভাই, আপনার কাছ থেকে একটু জানি যে আসলে নির্বাচনের আগে জুলাই সনের আইনি ভিত্তি কেন দেওয়া যাবে না, বা এই সরকারের প্রশ্ন যখন আসে, যখন জিজ্ঞেস করা হয় যে নির্বাচিত সরকার নাকি অনির্বাচিত সরকার, এই প্রশ্নগুলোকে এই সরকারের ক্ষেত্রে আসে কিনা, সেটাও তো আমরা পরিষ্কার নই। এগুলো কি খুব জরুরি? আমার তো মনে হয় না। জুলাই সনদ যদি নির্বাচনের আগে দেওয়ার প্রশ্ন আসে, তাহলে কি জরুরি নয়? পরের টার্মে বলি এগুলো। প্রথমে নীলুফার ব্যাপারে পাইছি তো কিছু কথা বলি, তুই মাইন্ডটাইন করেন না। দেখেন, কথা বললে তো মাইন্ড করবই। আপনারা তো এখন ফ্যাসিবাদ ঠেকানোর হাতিয়ার ছাড়া আপনাদের আর কোনো মূল্য নাই। যখন সংকট দেখা দিবে, প্রধান উপদেষ্টা ডাকবে, আপনারা ফ্যাসিবাদ ঠেকানোর জন্য একটা ঐক্য করবেন, এছাড়া আপনাদের কোনো মূল্যই নাই। কেন বলছি দেখেন, লন্ডন বৈঠক কেন করলেন? লন্ডন বৈঠক আপনারা জানেন না যে বাংলাদেশের মানুষ পরশ্রী কাতর? আপনারা লন্ডনের চিফ অ্যাডভাইজারের সাথে বৈঠক করবেন আর জামাত, এনসিপি এরা চুপচাপ হজম করে নেবে, এটা ভাবলেন কেন? মানে কতগুলো জিনিস না, এগুলো মানে আমাদের মাথায় ঢুকে না। দেখেন, লন্ডন বৈঠকের পরে আপনার মির্জা ফখরুল যে কতগুলি কথা বললেন, মানে এত চাইল্ডিশ। হ্যাঁ, একজন ম্যাচিউর পলিটিশিয়ান কখনো এইভাবে কথা বলে আমি জানি না। উনি বললেন যে সারা দেশ নাকি আনন্দে উদ্বেলিত। হ্যাঁ, এখন কি হইল, সে আনন্দটা গেল কই? এখন আনন্দটা গেল কই? এই যে দীর্ঘ 13 মাস, হ্যাঁ, এই যে ভানু বন্দ্যোপাধ্যায়ের চুটকির মতো দেখি না কি হয় করে গেলেন, এখন অবস্থাটা কি হয়েছে? আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন? আমি তো দেখতেছি যে বিএনপি ধীরে ধীরে মার্জিনালাইজড হয়ে যাচ্ছে, আমি তো দেখতেছি। এবং এইটা টোটালি বিএনপির ভুল পলিটিক্সের কারণে, টোটালি আমি বলবো। দেখেন, এই যে রাস্তায় নামছে না, এই যে আপনি বললেন, এই যে নিউজে দেখলাম না যে 5 দলের দেখেন কি হয়। এই যে জুলাই সনদ, এই যে আসি আপনার পয়েন্টে, জুলাই সনদ, দেখেন জুলাই সনদ চূড়ান্ত হয়েছে না, এখন এইটা বাস্তবায়ন। গতকালকের মিটিংয়ে জুলাই সনদ নিয়ে যে ঐকমত্য কমিশনের মিটিং হইল,
এখানে কি দেখলাম আমরা, বিএনপি বলতেছে যে যা কিছুই হবে সংসদ এইটা নির্বাচিত পার্লামেন্ট, ওই যে যেটা নিরুফার আপা বলল নির্বাচিত সংসদ এসে সেটা কি- জামাত কি বলতেছে, জামাত বলতেছে যে পিআর সিস্টেম অমুক তমুক এই সেই ইত্যাদি এগুলো কি বলে যে সাংবিধানিক ইয়ে লাগবে অমুক তমুক ইত্যাদি। এনসিপি বলতেছে গণপরিষদ ছাড়া মানে এই গণপরিষদ ছাড়া হবে না। এই যে শার্প ডিভিশন, হ্যাঁ, একটা হলো যে নির্বাচিত পার্লামেন্ট করবে, আর একটা হলো যে নির্বাচিত পার্লামেন্ট কিভাবে গঠিত হবে সেইটা নিয়ে একটা বিতর্ক তোলা হয়েছে যে ওয়েস্টমিনিস্টার না, এটা হতে হবে পিআর। জি তাহলে তো সিস্টেম নিয়েই তো কথা উঠছে, তা আপনি পার্লামেন্টে দেখলেন কোথায়? এই মানে প্রচলিত সিস্টেমে হবে কি না, এখন তো বলা হচ্ছে যে উচ্চকক্ষ নিম্নকক্ষ দুটোতে দুটোতে পিআর সিস্টেম, এটা নিয়ে আন্দোলন হচ্ছে এবং এটা তারা অ্যাচিভ করবে, এই ডিমান্ড তারা অ্যাচিভ করবে। কারণ বিএনপি তো অলরেডি কর্নার হয়ে গেছে, এখন মাঠ কিন্তু আপনার দখল নিয়ে নিবে আপনার জেরা। এটা আসলে কিসের, এটা কি মানে কিসের ভিত্তিতে আপনার কাছে মনে হলো যে বিএনপি কর্নার হয়ে গেছে? কর্নার হয়ে গেছে শুনেন, এইটা বিএনপি অনেকটাই ডিমোরালাইজ হয়ে গেছে, অনেকটাই ডিমোরালাইজ। এটা আজকে বোধহয় স্ট্যান্ডিং কমিটির সাথে মিটিং আছে তারেক রহমান, এটা তো চলছে। প্রতি সপ্তাহে হচ্ছে তো না এই যে ঘন ঘন ফ্রিকোয়েন্টলি হচ্ছে এইটা। ডাকসু নির্বাচনের পরে মানে কারচুপি দেখেন, এখানে একটা পয়েন্ট আছে, বলতেছে না কারচুপি 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 হয়েছে, এটা বিএনপির অভিযোগ না, ছাত্রদের অভিযোগ তো এটা। কারচুপি কারা করে? কারচুপি কারা করে? যাদের শক্তি বেশি থাকে। এখন যদি ছাত্র দলের শক্তি বেশি থাকতো তাহলে তো তারা কারচুপি ঠেকাই দিত। কারচুপিতে যারা ঠেকাইতে পারে না তারা বুঝতে হবে যে ছাত্র দলের শক্তি বেশি, তাই না? আমরা কি দেখছি সব ক্ষেত্রেই তো আমরা দেখছি, যেমন 70 ইলেকশনে ধরেন, এই যে পাকিস্তান আমলে যেটা হয়েছে, সেখানে পাকিস্তানের ছিল না, অনেক বাঙালি একাধিক ভোট দিছে, কারণ এখানে দেখার কেউ নাই, আমরাই শক্তিশালী, ঠিক আছে? আমরাই যেহেতু বাঙালিরা শক্তিশালী ছিলাম, আমরা ফলস ভোট দিয়ে বেশি করে জেতাইছি। তো যেখানে যে যার শক্তি বেশি সেই কারচুপি করে, তাইলে কারচুপি হয়েছে মানলাম, তাহলে এইটাও মানতে হবে যে তাইলে কারচুপি যেহেতু হয়েছে, যারা কারচুপি করছে তারা শক্তিশালী, তাই না? এটা লজিক্যালি তো তাই দাঁড়াবে। ফলে এগুলি বলে কোনো লাভ নাই। কারচুপি হয়েছে, ধর আমি ধরে নিলাম কারচুপি। এই আন্দোলনটা আসলে কি মনে হচ্ছে, এই যে 5টি দাবি নিয়ে যুগপৎ যে আন্দোলনটা হতে যাচ্ছে, এনসিপি তো আজকে বলেছে যে তারা, আমরা শুরুতে শুনেছিলাম জামাত বা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এনসিপি তাদের সঙ্গে আছে, আজকে এনসিপি জানিয়েছে তারা এই আন্দোলনের সঙ্গে নেই। এই আন্দোলন, এর আগে বিএনপির সঙ্গে তারা আন্দোলন করেছে, কিন্তু এবার জামাত নিজেরা আন্দোলন করছে, সেটি আসলে কতটা শক্তি সামর্থ্য অর্জন করবে? আমি বলি শুনেন, আমাকে তো যখন এর আগে আমার টকশোগুলিতে যখন আমাকে জিজ্ঞেস করা হতো যে আপনি কি দেখছেন সামনে, আমি বলতাম আমি এখন যা বলবো এটা 24 ঘন্টার জন্য প্রযোজ্য, এরপরে আমার কথা ধরবেন না আপনারা। আমি যাব 24, আপনি এতক্ষণ যা বললেন সেটা আমরা 24 ঘন্টা পর এখন যে আপনি বললেন না যে কি হবে এনসিপি টসিপি, এগুলো আমি বলতে পারবো না, কারণ বাংলাদেশের পলিটিক্স সকাল বিকাল। আমি যুগপৎ আন্দোলনের কথা জানতে চাচ্ছি, এই আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন? সেটা বলছি, আমি বলছি যে এখানে কোনো কিছুই পার্মানেন্ট না, এইটা সকাল বিকাল। অ্যামোবিয়া প্রোটিয়াসের দেহ, আমাদের রাজনীতিটা এইটা হচ্ছে ওই তো ইংল্যান্ডের বৃষ্টির মতো, সকালে বৃষ্টি, আবার কি বলে বিকালে দেখা গেল কি মানে ফর্সা, এই হ্যাঁ রোদ বৃষ্টি, হ্যাঁ রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে, এই হলো বাংলাদেশের রাজনীতি। তো এখন এই যে আপনি বললেন এনসিপি মানে কি, এই যে এনসিপি যে সিদ্ধান্ত ওরা এটার মধ্যে নাই, কালকে আপনি কি এটা বুঝতে পারছিলেন? পারেন নাই তো, আজকে বুঝলেন যে এনসিপি এটার সাথে নাই, আবার কালকে দেখবেন অন্য পোলারাইজেশন হয়ে যাচ্ছে। এই যে প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, এবং দেখবেন যে এমনও হইতে পারে যে আমরা তাদেরকে ফ্যাসিবাদ বলতেছি, তাদের সাথেও একটা ঐক্য করে ফেলতে পারে কেউ, তাদের সাথেও একটা আনঅফিসিয়াল ঐক্য কেউ করে ফেলতে পারে। হ্যাঁ, এইগুলি বলা যাবে না, বাংলাদেশের পলিটিক্স কি হবে এটা বলা যাবে না। তবে আমি আন্দোলনের একটি দাবি তো সেটি একটি দাবি হচ্ছে যে আওয়ামী লীগের সঙ্গে যারা ছিল 14 দল থেকে শুরু করে জাপা, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা। তাহলে ঐক্যটা আসলে কারা করতে পারে? সেটা কি বিএনপি করতে পারে এরকম মনে করছেন আপনি? সেটি বলতে চাচ্ছেন? কোন কার সাথে? আপনি যে বললেন যে ফ্যাসিবাদের যারা আছে তাদের সঙ্গেও কোন একটা দল, আমি এটা একেবারে 100% বলি। আমি বলতেছি যে বাংলাদেশের পলিটিক্সের যে নেচার, সেইখানে ফ্যাসিবাদের সাথে ঐক্য করলেও আমি আশ্চর্য হব না। অর্থাৎ যুগপৎ আন্দোলনের আপনি বিশেষ কোনো ভবিষ্যৎ এখন দেখতে পাচ্ছেন? আমি যুগপৎ আন্দোলন, আমি পুরো বাংলাদেশের পলিটিক্সটাকে অনেক আগে থেকেই বলতেছি, এটা গ্রে এরিয়া, এটা ধূসর এলাকা, এখানে স্পষ্ট কিছু দেখা যায় না। হ্যাঁ, ইটস এ গ্রে এরিয়া। এখন হ্যাঁ, আমি পণ্ডিতি করতে পারি, আমি স্মার্ট সাজতে পারি, যে হ্যাঁ আমি একটা ওয়ে আউট দেখাচ্ছি, একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছি, আমার ওই পণ্ডিতি করার দরকার নাই, আমার স্মার্টনেসের দরকার নাই, আমি ভাই বুদ্ধিজীবী না। কথাটা হলো যে আমি বুঝতেছি না কি হবে।
আচ্ছা, হ্যাঁ, আমি বুঝতেছি না যারা কিন্তু আপনি এটা কিভাবে বুঝলেন যে বিএনপি এখন কর্নার হয়ে গেছে, বিএনপি এখন বিএনপি মার্জিনালাইজ হয়ে গেছে? বিএনপি যে সেটা কিভাবে বুঝলেন? বলছি বিএনপি যে ডিমোরালাইজ হয়েছে, একটা প্রমাণ দেই। ওনারা বলতেছেন যে এইটা কারচুপি হয়েছে। তাহলে কারচুপি হলে আপনি কংগ্রাচুলেট কেন করতেছেন? কংগ্রাচুলেট করছে না নবনির্বাচিত ইয়েদেরকে, এই নেতাদেরকে, ডাকসু যারা নির্বাচিত হয়েছে, কংগ্রাচুলেট করছে না ছাত্রদল? বিএনপি এই মুহূর্তে ঝগড়ায় যাবে না, তাই এইটাই তো, এই কথা তো এই জায়গায়। আপনারা চাইতেছেন কোনো রকমে গুড হিউমারে রেখে সরকারকে একটা নির্বাচন হয়ে যাক, একটা নির্বাচন হলেই তো ক্ষমতা। সুতরাং 13 মাস ধরে আপনারা একটা সবসময় আমি একটু আপাকে জিজ্ঞেস করি যে আপা, মাহবুব কামাল ভাই যেভাবে বলছেন যে একটা নির্বাচন হলেই ক্ষমতা, সেই ধারণাটা কি এখনো আছে আপনাদের, নাকি ডাকসু নির্বাচনের পর সেই ইকুয়েশনটা কিছুটা চেঞ্জ হয়ে দেখেন, গেছে? ডাকসু নির্বাচন তো একটা ক্লাস নির্বাচন, সেটার সঙ্গে এইটার কোনো সম্পর্ক আছে বলে মনে করি না। ডাকসু নির্বাচনের আগে আপনি যদি, আমি অনেক অনিয়মগুলো তো আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, এগুলো যদি বাদও দেই, তারপরেও যে কথাটা আসে, আমাদের ছেলে মেয়েদেরকে 15-16 বছর ওই ক্যাম্পাসগুলোতে ঢুকতে দেওয়া হয় নাই। তারা ঢুকতে পারে না, তারা পরীক্ষা করতে পারে, পরীক্ষা দিতে পারে না, তারা ক্লাস করতে পারে না, তারা বিভিন্ন মেসে থেকে থেকে পড়ালেখা করেছে। তো এই যে মানুষটার সঙ্গে আপনার সঙ্গে আপনি শুনেছেন যে এরকম একটা দল আছে, কিন্তু আপনি কখনো দেখেন নাই, আপনি হলে থাকেন। আমিও শুনেছি আপনার মতো একজন আছে, কিন্তু আমিও আপনাকে দেখি নাই, কারণ আপনি যখন পরীক্ষা দেন আমি তখন পরীক্ষা দিতে পারি না। আমি টিচারের সহযোগিতায় অন্যখানে অন্য কোনো রুমে কখনো বা কখনো আমি লুকিয়ে চুরিয়ে পরীক্ষা দিই 16 বছর। তাহলে 16 বছরে আপনার 3টা জেনারেশন চলে গেছে ওইখানে, 4 বছর করেও যদি আমি ধরি 4টা, তো এই 4টা জেনারেশন চলে গেছে, আপনার কারোর সঙ্গে কারো কোনো যোগাযোগ ওই ধরনের নাই। বিগত একটা বছর তো সময় পাওয়া গেছে, তখনও কি ছাত্রছাত্রীদের একটা বছরের সেইখানেও কিন্তু রাজনীতি, ক্যাম্পাসের রাজনীতি হবে না, অথচ তারা গুপ্ত রাজনীতি করেছে। তারা ক্যাম্পাসে ঘরে বসে, হলে বসে তারা বিভিন্ন অনুদানের মাধ্যমে গুপ্ত রাজনীতি করেছে। আমরা তো গুপ্ত কাজ করা অভ্যস্ত একটা দল না, আমরা প্রকাশ্য একটা দল। আমাদের দলের প্রত্যেকেই কিছু হওয়ার আগেও আমরা বিভিন্ন জায়গায় গিয়ে তদবির করি যে আমি এইখানে ক্যান্ডিডেট আছি, আমার দিকে খেয়াল রাখবেন, এই করবেন, ওই করবেন। আবার হওয়ার পরেও আমরা যে ওইভাবে কাজ করি, আরও দল গঠন করি, ছোট ছোট দলগুলো বানাই, ওয়ার্ড কমিটি বানাই, ক্লাস কমিটি বানাই, এইসব বানাই। এখন কথা হলো যে এরা তো কেউ দেখাই করতে পারে নাই। আর ওই 1 বছর আপনি দেখেছেন যে ছাত্র দলের কমিটিটা যখন গত মাসে ঘোষণা দেয়, তখন বৈষম্য বিরোধীরা কিভাবে ফুঁসে উঠেছিল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দিবে না। আমার দল, আমি হলের ভিতরে নিয়ে ঘোষণা দিইনি, আমি সেন্ট্রাল অফিস হিসেবে ঘোষণা দিয়েছি, সেইখানেও তারা এত উচ্চবাচ্য করেছে। এবং শিবিরকে কি বলেছে যে যাদের গুপ্ত রাজনীতি আছে তাদের গুপ্ত রাজনীতিটা ঘোষণা দেওয়া হোক। শিবির কি ঘোষণা দিয়েছিল? দেয় নাই। তারা কমিটি দেওয়ার পরে কমিটিটাও অন্য নামে হয়েছে, সম্মিলিত কি আপনার একটা অন্য নামে হয়েছে, ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির নামে কিন্তু কোনো এখানে প্যানেল হয় নাই। সো সেই জায়গায় আপনি তাদের সাথে, তারা সবার সাথে ইন্টারঅ্যাক্ট করেছে অন্য নামে, অন্য পরিচয়ে। কৌশলের কাছে কি আপনারা পেরে উঠলেন না? এটা কৌশল না পা, এটা অপকৌশল। রাজনীতিতে অপকৌশল যুদ্ধে টুদ্ধে দেখা যায় হয়, কিন্তু দেশে তো এখন যুদ্ধ চলছে না। এই অপকৌশলটা এক সময় বুমেরাং হয়ে তাদের ওইখানেই যাবে, তখন তারা এটা সহ্য করতে পারবে না। অপকৌশলটাকে তো আবার ছাত্রছাত্রী গ্রহণ করলো। ছাত্রছাত্রী এখন বুঝে নাই, কিন্তু ছাত্রছাত্রী একটা সময় সত্যিকার অর্থেই বুঝবে যে তারা কোথায়, তারা ঠিক ছিল না আমি ঠিক ছিলাম। ওই সক্রেটিস মৃত্যুর আগে ওই অত্যাচারী শাসককে বলে গিয়েছিল যে আমি চলে যাচ্ছি, তুমি আছো, পৃথিবী একদিন বলবে কে সঠিক ছিল। ঠিক এরকম আমি আজকে ডাকসু বা জাকসুর নির্বাচন নিয়ে এটা বললাম। আপনিই বলেন আপা, জাকসু নির্বাচনে ভিপি পদটা স্বতন্ত্র কিভাবে পায়? স্বতন্ত্র তো ভিপি পদে যাওয়ার কথা না, সে এত জনপ্রিয় না ওখানে যে স্বতন্ত্র পাশ করবে। এটা কি 19-এর নির্বাচনের মতো হয় নাই যে রাত 3টার সময় নুরুকে ঘোষণা দেওয়ার মতো? তো এই যে মানানসই চলনসই করে যে দিল, তাহলে কি ফ্যাসিস্টের পদচারণায় তারা অনুসরণ করছে না? ফ্যাসিস্টের সাথে থেকে তারা কাজ করেছে গুপ্তভাবে, আবার ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে ফ্যাসিস্ট যেভাবে কাজ করতো তারাও সেইভাবে কাজ করছে। এটা তো রাজনীতির কথা বলে না। অন্তত পক্ষে শুভন সময়ে কিন্তু অশুভন রাজনীতির কথা চলে না। সেই বিষয়টি জাতীয় নির্বাচনের উপর প্রভাব ফেলবে না বলেই আপনি মনে করছেন? অবশ্যই প্রভাব ফেলবে না। এটা সমস্ত, এখানে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভোট আছে, এখানে ছাত্র জনতার ভোট আছে, এইখানে আপনার শিল্প কারখানার ভোট আছে, এইখানে আপনার ব্যবসায়ী মহলের ভোট আছে, এইখানে
নারীদের ভোট আছে, এইখানে নারীদের মধ্যে আবার আপার ডিপার এইভাবে ওই ভোটগুলো আছে। কখন কাকে কিভাবে ভোট দিবে সেটা তো যার যার ভোটের ব্যাপার। যদি ভোটের সেই পরিবেশটা দেওয়া যায়। মাহবুব কামাল ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, আপনি সেরকম কোনো পরিস্থিতি না, এইটা না বলে চিফ অ্যাডভাইজার যেটা বলছেন ওইটা আমি বলি, এটা বাদ দেন। চিফ অ্যাডভাইজার বলছেন যে ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসব এবং এই নির্বাচনের পর জাতি পুনর্জন্ম লাভ করবে, বুঝছেন? এইটা পরে আমি একটা স্ট্যাটাস দিছি, এই লাইনটা তুলে দিয়ে চিফ অ্যাডভাইজার বেশ আগে বলেছিলেন, কালকে বলেছেন যে কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ না দেন নির্বাচন আয়োজনের আহ্বান করেছেন। মহোৎসব হবে এবং মহোৎসব আমি দেখবে যে এই লাইনটা তুলে দিয়ে আমি একটা স্ট্যাটাস দিছি, সেখানে আমি বলছি যে এই কুহক, এই ইন্দ্রজাল, এই কি বলে ভেলকি, এই ছলনা, এই মায়া, এই মোহ, এই বিভ্রান্তি, এইগুলোর কোনো তুলনা নাই। এই কথাটার, হ্যাঁ, মানে এই কথার মধ্যে যে কুহক, যে ছলনা, যে মায়া, যে মোহ, যে ইন্দ্রজাল, যে বিভ্রান্তি, এর কোনো তুলনা নাই। এই যে পুনর্জন্ম লাভ করবে বাংলাদেশ, একটা ইলেকশনে বাংলাদেশ পুনর্জন্ম লাভ করবে, মানে বুঝে নেবার। শুনেন, দেখেন, কেউ নর্মাল না। হ্যাঁ, আমি যখন জাসদের রাজনীতি ছেড়ে দিলাম, মানে মার্ক্সবাদী রাজনীতি, তখন আমাকে আমার এক বন্ধু ফাজিলামি করে বলতেছিল যে আর ইউ স্টিল এ মার্কসিস্ট, আমার বলতেছে। তা বলছে নো, আই এম নর্মাল। হ্যাঁ, কেউ নর্মাল কথা বলতে পারতেছে না, মানে এইটা একটা কি হয়ে গেল আর কি বাংলাদেশটা। হ্যাঁ, দেখতেছি একরকম চোখে মুখে দই, তারপরে বলে কই কই। হ্যাঁ, মানে সবাই এটা কি তারা মানে নিজের সাথে প্রতারণা করে কিনা। আচ্ছা, যাই হোক, এখন দেখেন বিএনপি রাজনীতি একটা বলি, বিএনপি রাজনীতি এত ইনকনসিস্টেন্ট এবং এটা ব্যাখ্যা করা খুব মুশকিল। যেমন ধরেন, আমরা কি ভাবছিলাম 5ই আগস্টের পরে যে বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীরুত্তম, বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক, বিএনপি প্রতিষ্ঠাতা একজন বিরাট মুক্তিযোদ্ধা, এই দলটার মধ্যে আমরা মুক্তিযুদ্ধ পাবো, একটা ফ্লেভার পাবো, এবং এই দলটা যেহেতু মডারেট ইসলাম পার্সু করে, আলট্রা ইসলামের চাইতে এটা ভালো আমরা তো মুসলমান, আমরা তো আর ধর্ম বাদ দিতে পারবো না। এই মডারেট ইসলাম, মুক্তিযুদ্ধ, একটা মিক্সচার, এইটা আমাদের আশ্রয় হোক। দেখেন বিএনপি কী করলো, 5ই আগস্টের পরে মুক্তিযুদ্ধের উপর যত আঘাত আসলো, বিএনপি প্রতিরোধ তো দূরের কথা, মৃদু প্রতিবাদ করছে, মৃদু। এবং তারা কি দেখলো, দেখেন ইন্টারেস্টিং খুব, তারা দেখলো কি, আরে অ্যান্টি লিবারেশন স্পিরিট তো সব দখল হয়ে যাচ্ছে, এখানে ভাগ বসাও। হ্যাঁ, অ্যান্টি লিবারেশনের যে সেন্টিমেন্ট, এটাকে ভাগ বসাও। কিন্তু এইটা বুঝলো না যে অ্যান্টি লিবারেশন স্পিরিটের এটা তো সোল এজেন্সি হচ্ছে জামাত, শিবির, এরা এইখানে ভাগ বসায় তো আপনি পাবেন না। হ্যাঁ, কি করলো, এই যে 32 নম্বর ভাঙার সময় দেখেন ওখানে গিয়ে স্লোগান দিল তারেক ভাই অমুক তমুক এই সেই, এবং মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটাকে যে তারা ক্যাশ করবে সেটাও পারলো না, মডারেট ইসলামের যে ক্যাশ করবে সেটাও পারলো না, এবং একটা মানে কি বলে যে জগা খিচুড়ি করে আজকে দেখেন বিএনপি একটা অব্যাখ্যেয় রাজনৈতিক দলে পরিণত হলো। এখন কি দাঁড়ালো দেখেন, আমি যদি বলি, এখন যদি শিবির, এই যে ডাকসুর নেতৃবৃন্দ যদি বঙ্গবন্ধুর মাজারে যায়, জিয়ার মাজারে যায় জিয়ারত করতে এবং মুক্তিযুদ্ধকে আফল করে, ছাত্রদল ছাত্রলীগ কোথায় যাবে? ভেসে যাবে একদম। হ্যাঁ, কারণ মানে ছাত্র শিবিরের ইমেজ কি, তারা ভদ্র, তারা মানে তাদের মধ্যে করাপশন নাই, তারা পার্সন টু পার্সন গিয়ে উপকার করে, মানুষের উপকার করে, এই তো ইমেজ। এই সঙ্গে যদি মুক্তিযুদ্ধের স্পিরিটটা যদি আফল করে তারা, মানে ইতিমধ্যে তো তারা বদ্ধভূমি স্মৃতিসৌধ আচ্ছা সেইটা এটা নিয়ে একটু কথা, যাই হোক, সেটা টুঙ্গিপাড়ায় গিয়ে যদি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে, জিয়ার মাজার যদি জিয়ারত করে, তারপর যদি বলে যে আমাদের বাপ দাদারা কি করছে এই দায় আমরা নিব না। হ্যাঁ, আমরা থার্ড প্রজন্ম, আমরা স্মার্ট নাগরিক, আমরা দেশকে গড়তে চাই, আমার দাদারা যদি কিছু করে থাকে উই আর সরি, যদি বলে কোথায় যাবে ছাত্রলীগ আর কোথায় যাবে ছাত্রদল, জানেন আপনি এটা বুঝেন? কিন্তু রাজনীতিটা আসলে এত সোজা না। হ্যাঁ, এই যে কোনো রকমে গুড হিউমারে রেখে একটা নির্বাচন হোক, ক্ষমতায় চলে গেলাম, এই যদি হয় রাজনীতি, তাইলে এইটা সরি নিলোপা, এটা ভুল রাজনীতি। হ্যাঁ, এবং এটা করে করে আজকে বিএনপির অবস্থা এখানে নিয়ে আসছেন।
এইটা কিভাবে আপনি কি বলতে চাচ্ছেন যে বিএনপি জনগণের যে পছন্দের যে জায়গাটিতে বিএনপি ছিল সেখান থেকে বিএনপি এখন সরে এসেছে, আপনি কি সেটা বলতে চাচ্ছেন? না না, সমাজের ভেতর যে একটা গুণগত পরিবর্তন হয়ে গেছে, এটা তো ডাকসু ইলেকশন তো দেখেন এত বিগ মার্জিন, যদি যদি আপনার হয় ধরেন যে ম্যানিপুলেট হয় বা হয়, এত বিগ মার্জিন আপনি বোঝেন জিনিসটা। আর সবচেয়ে আমি যেটা বললাম যে যদি কারচুপি হয়ে থাকে তাহলে তো ছাত্রদল প্রতিহত করবে, তারা এটাকে কমব্যাট করতে পারলো না কেন, বরং তারা এটা কংগ্রেচুলেট করে না, কংগ্রেচুলেট করে তারা তো কিন্তু স্টেপ ডাউন করলো, তারা কিন্তু পেছনে আসলো। হ্যাঁ, প্রতিবাদের ভাষা কেন আপনাদের মধ্যে দেখা যায় না? কেন আপনারা বিশেষ বিশেষ কিছু মুহূর্তে নির্লিপ্ত ভূমিকায় থাকেন? কেন অ্যান্টি লিবারেশন স্পিরিটের ভাগ বসানোর আপনারা চেষ্টা করছেন? অনেকগুলো বিষয়, এগুলো কি উত্তর দিতে চাইবেন? দেখেন, উত্তর তো দেওয়া উচিত। আমি তখন বললেন যে বিএনপি এখন ঝগড়ায় যেতে চায় না, মানে এটা কি আপনাদের আমি স্ট্র্যাটেজি? যেটা বলছি, দেখেন রাষ্ট্রের অবস্থা কিন্তু তৈথবচ, খুবই খারাপ। একটা অন্তর্বর্তী সরকার দিয়ে দেশ চলছে। এখন মনে করেন যে সরকার, পতিত সরকারকে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে, এবং কিছু আপনি বা আমরা বা মাহবুব কামাল ভাইরা কিছু আমরা প্রকাশ্য যেটুকু ওইটুকু জানি, প্রকাশ্য গুপ্ত যেটুকু ওইটুকু আমরা এখনো জানি না। যাই বলেন আর তাই বলেন, আমাদের কিন্তু সবার প্রত্যেকের চোখ কিছুটা খুলেছে। সেইখানে আমাদের ভোটার আছে অনেক, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান প্রায় সময়ই বলেন যে এইবারের নির্বাচনটা কিন্তু ভিন্নতর হবে। একটা সরকার যে কিনা নির্বাচন দিতেই চান নাই, একটা নির্বাচনের জন্য লন্ডনে বসতে হয়েছে, যেটা কামাল ভাই বললেন। তো এই যে সরকার অবশেষে রাজি হয়েছে, ভোটটা যেন হয়, ভোটটা যেন সঠিক সময়ে হয়, এবং গণতন্ত্রের কাছে যেন রাষ্ট্র ক্ষমতাটা যায়, এইটার কারণে বিএনপি এই ছোট ছোট ইস্যুগুলোকে বিএনপি ওইভাবে সমঝোতা করেছে। যেমন ধরেন আপনার আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করেছে, বিএনপি আর পক্ষেও ছিল না, বিপক্ষেও ছিল না, কিন্তু যখন নিষিদ্ধ স্থগিত হয়ে গেছে, তখন যখন বিএনপিকে নিয়ে আঙুল তুলে বলা হচ্ছিল বিএনপি এটার ছিল না, পক্ষে ছিল না, তখন বিএনপি কিন্তু বলেছে সালাউদ্দিন সাহেব যে আমি চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলে আমরা কিন্তু লিখিত দিয়ে এসেছিলাম সরকার চেঞ্জ হওয়ার পরেই। সো আমার এটার জন্য যায় যে আন্দোলন করে বলতে হবে, এটার তো দরকার পড়ে না, আমরা কিন্তু বলে এসেছিলাম। তো ওইটা যদি আমরা ধরি, তাহলে আপনি দেখেন বিএনপি রিস্ক নেয় না, বলে না, এটা ঠিক না। তারপরে আপনি যেটা বললেন মাহবুব কামাল ভাই, যে 32 নম্বরের ঘটনা, 32 নম্বর যখন বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছিল তখন কিন্তু বিএনপি যায় নাই। স্লোগান দিল কারা আপা? 15ই আগস্টে আমি বলছি, আমি এই যে 15ই আগস্টের স্লোগান, আমার মনে হয় এখানে ভিডিও দেখলে বোঝা যাবে বাংলাদেশে কিন্তু অপরাজনীতি এত বেশি হচ্ছে যে আপনার নাম দিয়ে আমি যে দেই নাই তার কোনো নিশ্চয়তা নাই, কিংবা আমার নাম দিয়ে আপনি যে দেন নাই তার কোনো নিশ্চয়তা নাই। অবিশ্বাসের একটি রাজনীতি শুরু হয়ে গেছে। তো সেইখানে বিএনপিকে, যেহেতু বিএনপি একটা বড় সংগঠন, বিএনপিকে এই সমস্যাগুলোর মধ্যে ফেলার জন্য একটা শ্রেণী কিন্তু উঠে পড়ে লেগেছে এই দেশটাকে ডেস্ট্রয় করার জন্য। যদি আপনি দেখেন, অনেক আজকে সম্ভবত আলী রিয়াজ সাহেবও কিন্তু বলছে যে সঠিক সময় যদি নির্বাচন না হয় তাহলে কিন্তু দেশটা খুব খারাপের দিকে চলে যাবে। তো এই যে খুব খারাপের দিকে যাতে দেশটা না চলে যায়, বিএনপি একটা কিছু করলে সেটা হয়ে যাবে আন্দোলন, বিএনপি একটা কথা বললে সেটা হয়ে যাবে অনেকের পিছনে লাগা। যে কারণে একটা বড় দল হিসেবে বিএনপি চুপ করে আছে। কিন্তু বিএনপি চুপ করে থাকা মানে সব কিছু দেখছে না, চলছে না, তা কিন্তু না। বিএনপি চাচ্ছে যে নির্বাচনটা হয়ে যাক, নির্বাচনটা হোক, একটা সঠিক নির্বাচনটা হোক। এখন পর্যন্ত আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক সময় মতো কাজ করতে পারছে না। নির্বাচনের আগে যে দাবিগুলো নিয়ে জামাত সহ অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো সামনে আসছে বা এনসিপি সহ যারা অনেক দাবি তুলছে, এই দাবিগুলোকে আসলে মানে একেবারে সহজভাবে নেবার কি কোনো সুযোগ আছে? নির্বাচনের আগে নির্বাচনটা যে অনুষ্ঠিত হচ্ছেই সেই বিশ্বাসটুকু কি এখনো সবার মধ্যে আছে? এটার জন্য সরকার দায়ী হবে এই কারণে যে কথাগুলো বলছে বিএনপি, যেমন নিম্ন কক্ষে বিএনপি পিআরের একদমই পক্ষে না, উচ্চ কক্ষে নিয়ে আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে বিএনপি বলে নাই। তো নিম্ন কক্ষে পিআরের পক্ষে না বিএনপি, এটা অনেকবার করে বলা হয়েছে। সরকারের এইখানে নির্বাচনের আছে 4-5 মাস, সরকারের এখানে ক্লিয়ার করে বলা উচিত যে কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত না। যেহেতু সরকার এখানে রেফারির ভূমিকা পালন করছে, সরকার কিন্তু এখানে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য, দ্বন্দ্ব বেঁধে গেলে সরকারের কোনো দায় নাই এরকম একটা ভাব করছে। মবগুলো সরকার কন্ট্রোল করছে না, পুলিশ
থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকার ওরিয়েন্টেশন করাচ্ছে না, বা তাদের যে ক্ষমতা, তাদের যে অস্ত্র যেগুলো খোয়া গেছে সেগুলো যে বের করতে হবে সেগুলোর কোনো প্রতিকারী সরকার করছে না। সরকার তো প্রশাসন আহ্বান জানাচ্ছে যে কোন ধরনের ষড়যন্ত্রকে তারা পাত্তা দেবে না, যে করেই হোক তারা হচ্ছে সরকার কিন্তু আহ্বান জানাতে পারে না। আহ্বান জানা হলো আমি আপনার মতো জনগণ। সরকার দুঃখ প্রকাশ করার কোনো অপশন নাই, সরকারের আহ্বান জানানোর অপশন নাই। বাই হোপ অ্যান্ড বাই ক্রুক সরকারের কাজটা করতে হবে। সরকার সোজা আঙ্গুলেও করতে পারে, বাঁকা আঙ্গুলটা বাঁকায়ও করতে পারে। সরকার সোজা আঙ্গুলে ঘি না উঠলে যেভাবে মানুষ করে, সরকারকেও ঠিক প্রশাসনকে এবং এই সমস্ত জনসাধারণকে একইভাবে হ্যান্ডেল করতে হবে। সরকার কিন্তু তা করছে না। প্রশাসন এখনও 1-2টা বিএনপির ডিসিএসপি আছে, আর বাকি সব কিন্তু কোনো একটা বিশেষ দলের কোনো একটা, অথচ আমাদের চেয়ে অনেক 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 কম তাদের প্রশাসনিক লোকজন। তারপরেও কিন্তু এইখানে মানে আপনার পতিত সরকারের লোকজন যদি থাকে আপনার, তারা নিশ্চয়ই ভালো নির্বাচন হোক এটা চাইবে না। আর বিশেষ কারো যদি থাকে তাহলে ওই যে আবারও আপনার ধোয়া তুলতে হবে যে অনিয়ম হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু আপনি ধরার সুযোগটা দিবেন না, ধরার সুযোগটা পাবে না। এই যে সরকারের ছত্রছায়া, নইলে আপনি একটাবার কি সরকার বলেছে যে জাকসু নির্বাচনে কালিটা, একটা গ্রাম পর্যায়ের ইলেকশনের কালিও 7 দিন থাকে, তাহলে কালিটা ভোট দিয়ে এসে দরজা পর্যন্ত আসছে, কালিটা উঠে গেল কেন? এই কালিটা কে কিনছে? তার চাকরির কি কোনো সমস্যা হয়েছে? তাকে কি কোনো শোকজ করা হয়েছে? হয় নাই। এখন পর্যন্ত কি বলেছে যে বিজি প্রেসে ভোটার ব্যালট বক্স ছাপানো উচিত, সেখানে কেন ব্যক্তি মালিকানার মাধ্যমে ভোটার সাজানো হলো? একটাবার কি বলা হয়েছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনের সকালবেলা প্রত্যেকটা জায়গায় ব্যালট বাক্স পৌঁছানোর কথা? এটা অনেক দূর থেকে আসছে না, দূর থেকে আসলেও আপনারা সবকিছু মেনে নিলেন। আমি বলি দূর থেকে আসলেও কিন্তু সকালবেলায় আমরা যে পরীক্ষা দিয়েছি এসএসসি এইচি, আমরা কিন্তু ওইভাবেই পরীক্ষাটা দিয়েছি যে আমরা ডিসির অফিস থেকে বা ইসে থেকে ওই প্রশ্নপত্র দিয়ে যেত 5 মিনিট আগে। তো সেইখানে আপনার ব্যালট বাক্স রাতে দিয়ে দেয়, তাহলে এটা কেমন একটা কাহিনী? সেটাই বলছি, আপনারা মেনে নিলেন কেন? আমরা তো বলছি আমাদের সমস্যা দেখতে পাচ্ছেন, আমরা তো ওইটা চাই না যে এইখানে এই মুহূর্তে আন্দোলন করে ঝগড়া করে জাতীয় নির্বাচনটা বানচাল হয়ে যাক, এটা তো আমরা চাই না। আপনারা সবকিছু মেনে আমরা এই মুহূর্তের এই জিনিসগুলো, এখন আমি যদি আমাদের দলের সবচেয়ে বড় উপরের লেভেলে থাকতাম, আমি অবশ্যই চাকসুর নির্বাচনটা আমি এই মুহূর্তে, যেহেতু এতগুলো অনিয়ম ধরা পড়েছে, আমি এটা এগ্রি করতাম না যে জাতীয় নির্বাচনের আগে কোনোটাই আর হবে না। কিন্তু বিএনপি কি করবে আমি জানি না, আমি তো আসলে নীতি নির্ধারকের মধ্যে না, আমি মিডল ক্লাসের একজন কর্মী। তো সেইখানে এটা করা উচিত এবং এটার জন্য আমি মনে করি যা যা কাহিনীগুলো হয়েছে 2 জায়গায়, এটার জন্য মিনিমাম মামলা করা উচিত। হ্যাঁ, কামাল ভাই বলেছে তাহলে শুভেচ্ছা দিল কেন? হ্যাঁ, প্রাথমিকভাবে যখন তাদের পাশের একটা ডিক্লেয়ার দিয়েছে শুভেচ্ছা, ওরাও তো আমাদেরই সন্তান, কারণ না কারণ আমাদের এই দেশের মা বাবারই সন্তান। সো শুভেচ্ছা দিয়েছে, শুভেচ্ছা নেওয়ার পরে আলোচনা করা উচিত ছিল, অবশ্যই উচিত। এই জিনিসগুলো এত অনিয়ম কেন থাকবে? এই অনিয়মগুলোর জন্য আইনের আশ্রয় নেওয়া উচিত বলে মনে করছেন। মাহবুব কামাল ভাইয়ের কাছে একটু যেতে চাই, কোন ধরনের ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আসলে কিভাবে সম্ভব? আপনি কোন সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা এরকম? না, একটা জিনিস ভুলে গেছিলাম, নীলুফার ব্যাপারে একটা কথা বলবেন। সেটা হলো যে উনি বলছিলেন যে ডাকসুতে নির্বাচনে এটা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। এটা বলতে গিয়ে অমুক আছে তমুক আছে বলে আবার বললেন যে নারী আছে। দেখেন, রোকেয়া হলে কিন্তু শিবির জিতছে। এই যে বললেন না যে নারী আছে, ফলে আমার প্রশ্নের সাথে এটা অনেকটাই রিলেটেড, যে কোনো ধরনের ষড়যন্ত্রের কথা আমরা যদি নাও বলছি না, রোকেয়া হলে কিন্তু জিতছে। হ্যাঁ, সুতরাং নারী আছে মানে বলতে চাই, বলবেন একটা লাইন বলতে চাই। শামসুন্নাহার হলের এক নারী বলেছিলেন যে 0 ভোট যে পাইলো আপনার এনসিপি, যে আমি তো নিজে ভোট দিয়েছি, তাহলে আমার ভোটটা কোথায় গেল? তখন তারা আবার রিকাউন্ট করে দেখলো যে 147টা ভোট পেয়েছে। তাহলে 147টা ভোটে যখন 0 ভোট ঘোষণা দেয়, আপনি ওইখান থেকে বুঝেন যে নারী ভোটটাও নারী দিয়েছি কিনা। কারণ একটা নারী চ্যালেঞ্জ করার পরে 147টা ভোট। আমি রোকেয়ার কথা বলছি, একই কথা তো। আপনি যে প্রশ্নটা করলেন, দেখেন আমি এটা বলছি, কয়েক জায়গায় বলছি নির্বাচনের ব্যাপারে। সেটা হচ্ছে আমি 3টা অপশন দিছি, আমি এখন ওইটা স্টিক করতেছি। একটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, 2 হচ্ছে হতে পারে, যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন হতে পারে,
যদি অ্যারেঞ্জমেন্টের ইলেকশন হয়, অ্যারেঞ্জমেন্টের মানে সিট ভাগাভাগি আর কি, আচ্ছা ঠিক আছে, যেটা আমিডামি যেটা হয়েছিল 2024-এ, এইটা হচ্ছে সেকেন্ড অপশন। থার্ড অপশন হচ্ছে যদি অ্যারেঞ্জমেন্ট ইলেকশন না হয়, যদি সেপারেট ইলেকশন হয়, তাইলে এর মতো খারাপ নির্বাচন আর বাঙালি আর কখনো দেখে নাই। এরকম একটা নির্বাচন এটা হবে, এবং এটা আপনি ব্যাখ্যা করতে দিবেন না। আমরা আরেকদিন ব্যাখ্যা করার জন্য নিশ্চিতভাবে সময় পাবো এবং আপনাদের নিয়ে আবারও আমরা বসবো ইনশাল্লাহ। নীলুফার আপা, একটু আপনার কাছ থেকে একেবারে শেষ অংশে একটু জানতে চাই, আসলে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে, কোনো ষড়যন্ত্র ছাড়া এরকম স্বপ্নকে আমরা দেখতে পারি? দেখেন, যত প্রত্যয় যোগ হচ্ছে আমি তত ভয় পাচ্ছি, কারণ সরকারের তো এতবার প্রত্যয় যোগ দিয়ে দেওয়ার কোনো দরকার পড়ে না। সরকার কাকে বুঝায় যে হতেই হবে, এটা না হলে চলবেই না, হ্যাঁ, এবং এটা অবশ্যই ফেব্রুয়ারিতে। এই জিনিসগুলো যতবার সরকার বলে, সরকার তো নর্মাল একটা লাইনের মধ্যে থাকবে, ফ্রেমের মধ্যে থাকবে, ওটাকেই মানুষ ফলো করবে। কিন্তু সরকার নিজেই যখন এত উৎফুল্লতার ভান করে, তখনই মনে হয় ডালমে কুচ কালা হয়। তো সরকার যেখানে যেখানে ভুল দেখছে, সরকারের কিন্তু বলা উচিত অন্য দলদেরকে, পিয়ারের মতো একটা জিনিসকে, সাধারণ জিনিসকে এই নিয়ে অসাধারণ বানিয়ে দিচ্ছে। যারা পিয়ার নিয়ে মাঠে নামলো, তারা কিন্তু প্রথম থেকে পিয়ারের কথা বলে নেই, একদম শেষ দিকে যখন সংস্কারের, তখন তারা পিয়ার নিয়ে আসলো, এবং এই পিয়ার নিয়ে এখন যুগপৎ আন্দোলন করছে। তাহলে সরকার কিন্তু এখানে নিশ্চুপ। সরকার বলছে না একবারও যে এই সময়টা পিয়ার নিয়ে তুমি এখন তো করতে পারো না, তুমি পিয়ার নিয়ে করলেও তুমি নেক্সট ইলেকশনে, এটা তো ত্রয়োদশ নির্বাচন, চতুর্দশে তুমি যে পিয়ারের কথা বলতে পারো, ত্রয়োদশ নির্বাচনের পরে তুমি এই আন্দোলনের রেশটা তুলতে পারো। বিষয়টা কি আমি তো যে পিয়ার দিয়ে সরকার নিজেই আসলে ভাবছে না, সেজন্যই হয়তো বা এটাকে বাধা দিচ্ছে না, এরকম যেটাই হোক না কেন, সরকার তো একটা আগুনে ঘি ঢালার সুযোগ দিতে পারে না। সরকার আগুনে পানি ঢালার সুযোগটা দিবে, পানি ঢালবে, সরকারের কাজই এটা। এখন যে প্রতিদিনের মতো আগুনে ঘি ঢালার, আগুনে কেরোসিন ঢালার মতো অবস্থা হচ্ছে, তাহলে সরকার এখানে কেন চুপ করে আছে? তার মানে সরকার কি দুই পক্ষ লাগায় তামসা দেখার জন্য সরকার আছে? আমার তো এখন এত প্রত্যয় যুগ দেখে আমি ভয় পাচ্ছি যে সরকার শেষ পর্যন্ত কি করবে। সরকার কি বুঝাইতে চায় যে আমি তো নির্বাচন চেয়েছিলাম, বাবারা তোমরা তো ইলেকশনে আগ্রহী হও নাই, তোমরা তো কোন দল থামাও নাই, আমি কি করতে পারি, আমি তো বারবার প্রত্যয় যুক্ত করেছি, কিন্তু তোমরা তো পাত্তা দাও নাই, এটা বলে সরকার কিন্তু এই জায়গা থেকে তার দায়িত্ব সরাতে পারে না। সরকারকে এটার পেমেন্ট সরকারকেই করতে হবে, কারণ সরকার জেনে বুঝে এটা করেছে। যখন সরকার ক্ষমতা হাতে নিয়েছে, তখন একবারও বলে নাই যে তিনটা জিনিসকে আমি সামনে রেখে কাজ করেছি, যে আপনার নির্বাচন শেষেরটা, মাঝখানে সংস্কার, বিচার, এগুলা কিন্তু ক্ষমতা নেওয়ার 1-2 দিনের মাথায়, 1-2 মাসের মাথায় এগুলা বলে নাই, কিছুই বলে নাই। তখন বিএনপি কিন্তু বলেছে মানে স্মার্ট একটা সময় চাওয়া, কিংবা রোড ম্যাপটা কি হবে, কিংবা নির্বাচনের তারিখটা কি হবে। সরকার কিন্তু রহস্যজনকভাবে চুপ ছিল, তখনও বলে নাই যে আমরা এই তিনটা কাজ করতে চাই। ধন্যবাদ, আমাদের সময় একেবারেই শেষ। আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।